ভারতের এক ছোট্ট শহর কানপুর। সেই শহরের একজন ধনী জমিদারকে বিয়ের রাতেই নিজের ঘরের ভেতরে রহস্যজনকভাবে খুন করা হয়, কিন্তু ঘরের দরজা ভেতর থেকেই বন্ধ করা ছিল। বাইরে থেকে জোরপূর্বক ঢোকারও কোনো চিহ্ন নেই। তাহলে কি খুনি এই বাড়ির ভেতরেরই কেউ ছিল? এই রহস্যময় হত্যাকাণ্ডের তদন্ত করতে আসে একজন সৎ কিন্তু জেদি পুলিশ অফিসার ইন্সপেক্টর জাতিল যাদব। তদন্ত শুরু করার পরেই সে বুঝতে পারে এই বাড়ির প্রতিটা মানুষের মধ্যেই লুকিয়ে আছে কোনো না কোনো গোপন রহস্য। কেউই সত্যি কথা বলছে না, আর প্রতিটা নতুন তথ্য তদন্তকে আরো জটিল করে তুলছে। তাহলে আসল খুনি কে ছিল, আর কেনই বা বিয়ের রাতেই জমিদারকে হত্যা করা হলো? তো হ্যালো এভরিওয়ান, আজ এক্সপ্লেন করব 2020 সালের একটি ক্রাইম থ্রিলার মুভি যার নাম হলো রাত আকেলি হ্যায়। আশা করছি মুভির কাহিনীটা আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মুভির শুরুতেই দেখা যায় রাতের অন্ধকারে শুনশান নীরব রাস্তা দিয়ে একটি গাড়ি এগিয়ে চলেছে। কিছু দূর যেতেই একটা ট্রাক এসে গাড়িটার পিছু করতে থাকে। হঠাৎ ট্রাকটা পেছন থেকে ধাক্কা মেরে গাড়িটাকে রাস্তার পাশে ফেলে দেয়। এইদিকে উল্টে যাওয়া গাড়ির ভেতর থেকে কোনো রকমে হামাগুড়ি দিয়ে একজন মহিলা বাইরে বেরিয়ে আসে। চাদরে মুখ ঢাকা এক লোক ট্রাক থেকে নেমে ধীরে ধীরে মহিলাটির দিকে এগিয়ে আসে। এরপর একটা ছুরি বের করে সেটা দিয়ে মহিলার গলা কেটে তাকে সেখানেই মেরে ফেলে। এই সুযোগে গাড়ির ড্রাইভার আহত অবস্থায় পালানোর চেষ্টা করছিল, কিন্তু ট্রাক ড্রাইভার তাকেও পাথর দিয়ে মেরে তার শরীর একেবারে থেতলে দেয়। এরপর সে লাশ দুটোকে ট্রাকে তুলে একটা পুরনো গোডাউনে নিয়ে আসে। সেখানে লাশ দুটোকে এসিড দিয়ে গলিয়ে তার ওপর সিমেন্ট দিয়ে চাপা দিয়ে দেয়। তখনই হঠাৎ পাশে রাখা এসিডের ক্যানটা তার হাতের ওপর এসে পড়ে, আর এসিড পড়ে লোকটার হাত পুড়ে যায়। সে যন্ত্রণায় চিৎকার করতে করতে বাইরে এসে নদীতে ঝাঁপ দেয়। এবার সিন শিফট হয়ে 5 বছর পরের একটি বিয়ের অনুষ্ঠান দেখানো হয়। লোকাল থানার এসআই জাতিল যাদব তার মাকে নিয়ে কলিগের বিয়েতে নিমন্ত্রণ খেতে এসেছে। জাতিলের মা এখানে এসেও তার ছেলের জন্য পাত্রী খোঁজা শুরু করে। সে মেয়েদের কাছে গিয়ে জাতিলের ছবি দেখিয়ে তার খুব প্রশংসা করতে থাকে, যেটা দেখে জাতিল বেশ লজ্জায় পড়ে যায়। তার মা চায় জাতিল এবার বিয়েটা করে নিক, কিন্তু জাতিলের কোনো মেয়েকেই পছন্দ হয় না। বাড়ি ফিরে সে তার মায়ের সাথে সব জায়গায় গিয়ে শুধু পাত্রী খোঁজা নিয়ে বেশ রাগারাগি করতে থাকে। তখনই থানা থেকে কল করে তাকে দ্রুত একটা মার্ডার স্পটে আসতে বলা হয়। জাতিল তাড়াতাড়ি খাওয়া শেষ করে একজন কনস্টেবলকে নিয়ে মার্ডার স্পটে আসে। আর সেটা ছিল কানপুরের জমিদার বাড়ি। জাতিল পুলিশের পরিচয় দিলে জমিদার রঘুবীরের শালা নরেন্দ্র গেট খুলে তাদের বাংলোর ভেতরে নিয়ে যায়। বাংলোটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে দেখে জাতিল জিজ্ঞেস করে বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে কিনা। নরেন্দ্র জানায় আজ জমিদার রঘুবীরের দ্বিতীয় বিয়ে ছিল। তখনই হঠাৎ রঘুবীরের ছেলে কারণ এসে ইচ্ছে করে জাতিলকে ধাক্কা মারে। সে খুবই অদ্ভুতভাবে জাতিলের দিকেই তাকিয়ে থাকে। সেই সময় রঘুবীরের মেয়ে করুণা এসে কারণকে ভেতরে নিয়ে যায়। সিঁড়ি দিয়ে ওঠার সময় জাতিলের জুতায় কাচের টুকরো আটকে গেলে সে সেখানেই থেমে যায়। সিঁড়িতে এভাবে কাচের টুকরো ছড়িয়ে আছে দেখে সে বেশ অবাক হয়। তখনই রঘুবীরের প্রয়াত ভাইয়ের স্ত্রী প্রমীলা সেখানে এসে চিৎকার করে বাড়ির কাজের মেয়ে চুন্নিকে ডাকতে থাকে। সিঁড়ির ভাঙা কাজ পরিষ্কার না করার জন্য প্রমীলা চুন্নির সাথে খুবই রাগারাগি করে। তখনই প্রমীলার মেয়ে বসুধা এসে তার মাকে শান্ত করে ঘরে নিয়ে যায়। এইদিকে প্রমীলার ছেলে বিক্রম সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলে নরেন্দ্র জাতিলকে বলে এই হচ্ছে জমিদার রঘুবীরের ভাতিজা বিক্রম। এরপর জাতিল নরেন্দ্রকে সাথে নিয়ে রঘুবীরের বেডরুমে চলে আসে। এই বেডরুমের বিছানার ওপরে জমিদার রঘুবীরের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। তার শরীরে তখনও বিয়ের শেরওয়ানি পরা ছিল। জাতিল জিজ্ঞেস করে এই রুম থেকে কিছু চুরি হয়েছে কিনা। বিক্রম জানায় না, বাড়ি থেকে কিছুই চুরি হয়নি।
জাতিল জিজ্ঞেস করে সে কখন রঘুবীরের লাশ দেখেছে। বিক্রম জানায় প্রায় 11:30টার দিকে। জাতিল আবারও জিজ্ঞেস করে তার আগে সে কোথায় ছিল। বিক্রম বলে আমি এমজি রোডে আমার ফিয়ন্সেকে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিলাম। জাতিল জিজ্ঞেস করে সে কয়টায় বাড়ি থেকে বের হয়েছিল। বিক্রম বলে 9টার দিকে। কিন্তু জাতিল বেশ সন্দেহের স্বরে বলে এমজি রোড থেকে এখানে আসতে তো 20 থেকে 30 মিনিট সময় লাগে, তাহলে আপনার এত সময় লাগলো কেন? পাশে থেকে নরেন্দ্র বলে আসলে স্যার আজ শহরে অনেকগুলো বিয়ে হয়েছে, তাই রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তাই হয়তো দেরি হয়েছে। এরপর জাতিল ঘরের চারিদিকে তল্লাশি করে খাটের নিচে একটা বন্দুক খুঁজে পায়। সে বুঝতে পারে এই বন্দুক দিয়েই জমিদার রঘুবীরকে গুলি করা হয়েছে। বন্দুকটা আগে কোথায় ছিল জিজ্ঞেস করলে নরেন্দ্র তাকে রঘুবীরের অফিস রুমে নিয়ে যায়। অফিস রুমে একটা কাচের আলমারিতে বন্দুকটা তালা দেয়া ছিল। জাতিল খেয়াল করে কেউ একজন পেপারওয়েট দিয়ে আলমারির কাচ ভেঙে বন্দুকটা বের করে নিয়েছে। এরপর রঘুবীরের ঘরে গিয়ে তাকে খুন করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাড়ির কেউই নাকি কাঁচ ভাঙার বা গুলি করার শব্দই শুনতে পায়নি। নরেন্দ্র বলে আজ বিয়ের দিন ছিল তো, বরযাত্রীরা রাস্তা দিয়ে গান ফায়ার করতে করতে যায়, তাই হয়তো কেউ বুঝতে পারেনি গুলির শব্দ ওপর থেকে এসেছে নাকি বাইরে থেকে। এরপর জাতিল বাংলোর বাইরে এসে চারপাশটা ঘুরে দেখে। বাংলোর পেছনে সিঁড়ি দেখে সে জিজ্ঞেস করে এই সিঁড়ি দিয়ে বাড়ির ভেতরে যাওয়া যায় কিনা। তখন প্রমীলা এসে বলে এটা দিয়ে ছাদে ওঠা যায়। জাতিল সিঁড়ি বেয়ে ছাদে উঠে আশপাশটা ভালো করে দেখতে থাকে। তখনই তার চোখ যায় রঘুবীরের সদ্য বিবাহিত স্ত্রী রাধার ঘরের দিকে। সে রাধার ঘরের সামনে গিয়ে দাঁড়ালে বধূবেশে থাকা রাধা ধীর পায়ে তার দিকে এগিয়ে আসে। রাধার মায়াভরা মুখ দেখে জাতিল এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকে। রাধাকে প্রথম দেখাতেই তার খুবই ভালো লেগে যায়। তবে রাধা এসে তার মুখের ওপরে ঘরের দরজা বন্ধ করে দেয়। এদিকে রঘুবীরের মেয়ে জামাই করুণার হাজবেন্ড রবি বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে। সে চিৎকার করে বলে রাধাই সম্পত্তির লোভে জমিদারকে খুন করেছে। তবে সে রাধার এই ইচ্ছা কোনোদিনও পূর্ণ হতে দেবে না, কারণ তার মতে রঘুবীরের মৃত্যুর পরে তার সব সম্পত্তির ওপর এখন রবির অধিকার আছে। করুণা তাকে শান্ত করতে এলে সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রাধাকে ধরার জন্য তার ঘরের দিকে যায়। তবে তখনই জাতিল এসে রবিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রাধাও সিঁড়ির ওপর থেকে এই সব কিছু দেখছিল। জাতিল সবাইকে সাবধান করে দিয়ে বলে আমি এই কেসের তদন্ত করতে এসেছি, তাই কাকে ধরতে হবে আর কাকে মারতে হবে সেটা আমি বুঝে নেব। এরপর সে রাধার স্টেটমেন্ট নিতে আবারও তার ঘরে যায়। রাধা জানায় ঘটনার সময় সে নিচে সবার সাথে ছিল, খুনের ব্যাপারে সে কিছুই জানে না। তবুও জাতিল তাকে নানান প্রশ্ন করতে থাকে। তখনই রাধা আয়নায় তাকাতেই দেখে বসুধা দরজার বাইরে দাঁড়িয়ে লুকিয়ে তাদের কথা শুনছে। রাধা হাতে নাতে তাকে ধরে ধমক দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর সে জাতিলকে বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না, দয়া করে এখান থেকে চলে যান। জাতিল রাধাকে দেখে মুগ্ধ হয়ে বলে আমার নাম জাতিল ইয়াদব, আপনার কিছু লাগলে আমাকে জানাবেন। জাতিলের নাম শুনতেই রাধার কিছু একটা মনে পড়ে যায়। এরপর জমিদারের লাশ নিয়ে যাওয়ার সময় রাধা চুন্নিকে দিয়ে জাতিলের কাছে একটা চিরকুট পাঠায়। বাড়ি ফিরে জাতিল চিরকুটটা খুলতেই দেখে সেখানে চাম্বান ভ্যালি নামের একটা ট্রেনের নাম লেখা। নামটা দেখেই জাতিলের একটা পুরনো স্মৃতি মনে পড়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় 5 বছর আগে জাতিল চাম্বান ভ্যালি নামক ট্রেনে করে কোনো এক কাজে চাম্বান যাচ্ছিল। হঠাৎ পাশের বগি থেকে বাতাসে একটা ওড়না উড়ে এসে তার মুখের ওপরে পড়ে। সে ওড়নাটা ফেরত দিতে গিয়েই দেখে একটা মেয়ে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। জাতিল তাড়াতাড়ি মেয়েটাকে টেনে দরজা থেকে সরিয়ে আনে। এই মেয়েটাই ছিল রঘুবীরের সদ্য বিবাহিত স্ত্রী রাধা। তখনই রাধার বাবা সেখানে এলে জাতিল রাধাকে বাবার হাতে তুলে দেয়। বর্তমানে এসব কথা মনে পড়তেই জাতিল খুবই অবাক হয়ে যায়। পরের দিন সকালে সে সুন্দর করে সাজুগুজু করে খুব ভাব নিয়ে বাংলোতে গিয়ে রঘুবীরের বিয়ের ভিডিও ফুটেজগুলো থানায় নিয়ে আসে। এরপর ইন্সপেক্টর নান্দু ও জাতিল মিলে খুব ভালো করে ফুটেজগুলো দেখতে থাকে। নান্দু তাকে জানায় 5 বছর আগে ডাকাতের কবলে পড়ে রঘুবীরের প্রথম স্ত্রী ও তার গাড়ির ড্রাইভার নিখোঁজ হয়ে যায়। সেই ঘটনার পর রঘুবীর রাধাকে কোথাও থেকে ধরে নিয়ে এসে তাকে রক্ষিতা বানিয়ে রাখে।
এবার সামনের ইলেকশনে দাঁড়াবে বলে রঘুবীর নিজের ইমেজ ঠিক করার জন্য তড়িঘড়ি করে এবছরই রাধাকে বিয়ে করে। আরেকটা ফুটেজে এমএলএ মুন্না রাজাকে দেখিয়ে নান্দু বলে এই লোকটা রঘুবীরের খুবই ভালো বন্ধু ছিল। রঘুবীরের ভাতিজা বিক্রম আর মুন্না রাজার মেয়ের বিয়েও ঠিক হয়েছিল। রঘুবীরের সাহায্যে সে এমএলএ হয়েছে বলে মুন্না রাজা সব সময় রঘুবীরকেই সাপোর্ট করত। সব শুনে জাতিল বলে আমার মনে হয় পরিবারের ভেতরের কেউই খুনটা করেছে। নান্দু বলে আমার তো মনে হচ্ছে রাধাই খুন করেছে। সে রাধাকে নিয়ে খারাপ মন্তব্য করতে থাকলে জাতিল এবার নান্দুকে ধমক দিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপর ভিডিও জুম করে সে বারবার রাধাকেই দেখতে থাকে। সেদিন জাতিল নান্দুকে নিয়ে ইনভেস্টিগেশনের জন্য আবারও জমিদার বাড়িতে আসে। রঘুবীরের ঘর তল্লাশি করার সময় সে একটা অ্যাডাল্ট ম্যাগাজিনের ভেতরে মেয়েদের কিছু অশ্লীল ছবি খুঁজে পায়। এরপর বিছানার নিচে একটা সাদা পুঁথি পড়ে থাকতে দেখে সে সেটা তুলে নিয়ে পরীক্ষা করতে থাকে। তখনই বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শুনে সে বাইরে এসে দেখে রঘুবীরের ছেলে কারণ রাধার উপর রেগে গিয়ে রাধার পোষা বিড়ালের দিকে গুলি ছুড়ছে। এ কারণে রাধাও কারণের সাথে রাগারাগি করতে থাকলে জাতিল রাধাকে টেনে তার ঘরে ঢুকিয়ে দরজা আটকে দেয়। এরপর সে এসে কারণকে জোরে একটা চড় মারে। জমিদারের ছেলের গায়ে হাত তোলায় রবি জাতিলের ওপর ক্ষেপে গিয়ে সাথে সাথে এমএলএ মুন্না রাজাকে কল করে। তবে জাতিল রবির রেগে যাওয়াতে একদম পাত্তা দেয় না। সে রাধার ঘরে এসে তাকে জিজ্ঞেস করে 5 বছর আগের ট্রেনের ঘটনাটা তার মনে আছে কিনা। এর সাথে এটাও বলে তুমি এই জমিদার বাড়িতে কিভাবে এলে। রাধা বলে তার নিজের বাবাই তাকে জমিদারের কাছে বিক্রি করে দিয়েছে। জাতিল জিজ্ঞেস করে তাহলে তুমি পালিয়ে গেলে না কেন। রাধা বলে পালাতে তো চেয়েছিলামই, কিন্তু সেদিন ট্রেনে এক পুলিশ আমাকে থামিয়ে বাবার হাতেই তুলে দিয়েছিল। এবার জাতিল বুঝতে পারে সেদিন আসলে রাধা পরের স্টেশনে নামার জন্যই ট্রেনের দরজায় দাঁড়িয়েছিল, কিন্তু তার জন্যই আজ রাধার এই করুণ পরিণতি হয়েছে। এবার জাতিল তাকে নরমভাবে জিজ্ঞেস করে তুমি সত্যি করে বলো খুনটা কি তুমি করেছ, না হলে তোমার কি কারো ওপর সন্দেহ হয় কিনা। রাধা বিরক্ত হয়ে বলে আমি কি পাগল যে ওই শয়তানটাকে খুন করে নিজেরই জীবন নষ্ট করব। আর এই বাড়ির কেউই সাধু নয়। জাতিল বলে তুমি যাকে শয়তান বলছো সে ভালোবেসে তোমাকে বিয়ে করে তার সব সম্পত্তির মালিক বানিয়ে গেছে। এবার রাধা তার ঘাড়ে আঘাতের চিহ্ন দেখিয়ে বলে এই হলো তার আসল ভালোবাসা। এসব দেখে জাতিল বুঝতে পারে রাধা এই 4 দেয়ালের মধ্যে দিনের পর দিন কতটা নির্যাতিত হয়েছে। সে রাধাকে আশ্বাস দিয়ে বলে আমি যতটা পারি তোমাকে সাহায্য করব, তবে তুমি যদি আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কিছুক্ষণ পর এমএলএ মুন্না রাজা বাংলোতে আসে। সে জাতিলকে ডেকে বলে জমিদার মারা যাওয়ার আগে ওই রক্ষিতাকে রানীর আসনে বসিয়ে রেখে গেছে। ওই মেয়ে এখানে থাকলে এই বাড়ির সম্মান ধুলায় মিশে যাবে, তাই কেসটা সেভাবেই হ্যান্ডেল করো। জাতিল তাচ্ছিল্যের স্বরে বলে যে বাড়িতে মেয়ে মানুষ কেনাবেচা হয় তাদের আবার সম্মান কিসের। জাতিলের এই কথা শুনে মুন্না রাজা মনে মনে বেশ রেগে যায়। বাংলোর বাইরে এক পাগল মহিলাকে বসে থাকতে দেখে জাতিল কনস্টেবলকে জিজ্ঞেস করে এই মহিলাকে। কনস্টেবল জানায় এটা কাজের মেয়ে চুন্নির দাদি। 5 বছর আগে যে ড্রাইভার রঘুবীরের স্ত্রীর সাথে নিখোঁজ হয়ে গিয়েছিল সেই ছিল চুন্নির বাবা আর এই মহিলার ছেলে। ছেলের মৃত্যু শোকে মহিলাটি পাগল হয়ে গেছে। এরপর জাতিল পোস্টমর্টেম ডাক্তারের কাছে গেলে ডাক্তার লাশ পরীক্ষা করে জানায় রঘুবীরকে রাত 10টা থেকে 12টার মধ্যে খুন করা হয়েছে। প্রথমে বন্দুক দিয়ে তার বুকে গুলি করা হয়, এরপর বন্দুকের পেছনের অংশ দিয়ে তার মুখে বারবার আঘাত করে খুন করা হয়েছে। এসব শুনে জাতিল বুঝতে পারে কেসটা আরও বেশি জটিল হয়ে যাচ্ছে। সে এটা নিয়ে নান্দুর সাথেও বেশ অনেক সময় আলোচনা করে। পরের দিন থানার এসপি মুন্না রাজার সাথে খারাপ ব্যবহার করার জন্য জাতিলের সাথে খুবই রাগারাগি করে, তবে জাতিল তাকে কিছুই না বলে চুপ করে থাকে। রাতে জাতিলের মা বিয়ে করা নিয়ে আবারও তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করে। সে মাকে শান্ত করার চেষ্টা করছে, তখনই নান্দু কল করে জানায় সে রঘুবীরের কল লিস্ট বের করেছে। সেদিন রাত 11:30টার দিকে রঘুবীর বিক্রমকে কল করেছিল। এমনকি সেই সময় রঘুবীরের আরেকটা নাম্বার থেকে বিক্রমকে কয়েকবার কল করা হয়েছিল। জাতিল রঘুবীরের অন্য নাম্বারটা তাকে পাঠাতে বলে। নান্দু নাম্বারটা পাঠানোর পর জাতিল সেই নাম্বারে কল করলে
কল রিসিভ করে রাধা। রাধার গলা শুনেই এবার জাতিল বেশ অবাক হয়ে যায়, কারণ নিজের বিয়ের দিন রাতে রাধা বিক্রমকে কেন কল করেছিল। তাই পরের দিন সকালে সে রাধার কাছে এসে সোজা তাকে প্রশ্ন করে, তোমার সাথে বিক্রমের সম্পর্ক কতদিনের। এই প্রশ্ন শুনে রাধা প্রথমে চমকে গেলেও সে নিজেকে সামলে নিয়ে বলে, আমাদের সম্পর্ক অনেক দিনের। আমি বিক্রমকে সত্যিই ভালোবেসেছিলাম। জাতিল বলে, তাই তুমি রঘুবীরকে মেরে ফেলেছ, তাই না? একই বাড়িতেই বাপ ছেলে দুজনের সাথেই সম্পর্কে জড়িয়েছ। রাধা বলে, আমি কোনো ভুল করিনি। বিক্রমই বলেছিল সে আমাকে ভালোবাসে, কিন্তু জমিদারের ওপরে গিয়ে আমাকে বিয়ে করার সাহস তার ছিল না। তখনই বিক্রম এসে রাধাকে জাতিলের সাথে কথা বলতে দেখে তাকে ধমক দিয়ে ঘরে যেতে বলে। এতে রাধাও রেগে গিয়ে বলে, আমি ওকে সব বলে দিয়েছি, এবার পুলিশ তদন্ত করে সত্যিটা বের করবে। এইদিকে তখন বাড়িতে জমিদারের শ্রাদ্ধ অনুষ্ঠান চলছিল। এরই মাঝে জাতিল বিক্রমকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। বিক্রমকে অ্যারেস্ট করতে দেখে তার মা প্রমীলা অনেক চিন্তায় পড়ে যায়। থানায় জাতিল জিজ্ঞেস করে, আপনার চাচার স্ত্রী সেদিন রাতে আপনাকে কেন এতবার কল করেছিল। বিক্রম বলে, ওই পাগল মেয়ে চাইছিল আমি ওকে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে নিয়ে গিয়ে নিজেই বিয়ে করি। জাতিল বলে, বিছানায় নিতে পারেন আর বিয়ে করতে পারবেন না। বিক্রম বলে, ও নিজেই বারবার আমার কাছে আসতো। জাতিল জিজ্ঞেস করে, তাহলে আপনারা দুজন মিলে রঘুবীরকে খুন করেছেন। বিক্রম বলে, মারার হলে তো কবেই মেরে ফেলতাম, বিয়ের দিন কেন মারতে যাব। জাতিল বলে, আপনারা দুজন প্রতিদিন রাতে বাড়ির পেছনে সিঁড়িতে দেখা করতেন। সেদিন রাতে রঘুবীর আপনাদের হাতে নাতে ধরে ফেলে, তাই আপনারা তাকে খুন করেছেন। এরপর সামনের দরজা দিয়ে বাড়ির ভেতরে এসে ফিয়ন্সেকে বাড়ি পৌঁছে দেওয়ার নাটক করেন। বিক্রম হেসে বলে, যদি আপনার কথা ঠিকও হয় তাহলে এটা বলুন সেদিন রাত 11:30টায় আমাকে কে কল করেছিল। এবার জাতিলের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না, তাই বাধ্য হয়ে তাকে বিক্রমকে ছেড়ে দিতে হয়। দুপুরে খাবার খাওয়ার সময় নান্দু জাতিলকে জিজ্ঞেস করে, আপনি যে কারণে বিক্রমকে অ্যারেস্ট করেছেন সেই মতে তো রাধাকেও অ্যারেস্ট করার দরকার ছিল, আপনি রাধাকে কেন অ্যারেস্ট করলেন না। জাতিল জানায়, বিক্রম তার প্রভাব খাটিয়ে ছাড়া পেলেও ওই অসহায় মেয়েটা ফেসে যেত। নান্দু বলে, স্যার, ওই মেয়ে সরল সাজার অভিনয় করে আপনাকে ভুলভাল বোঝাচ্ছে, ওর ফাঁদে আপনি পা দেবেন না। জাতিল বলে, এত চিন্তা করো না, খুনের তদন্ত করতে এসেছি, যে খুনি তাকে ঠিকই খুঁজে বের করব। এরপর সে জিজ্ঞেস করে, রঘুবীরের ফোনে কারো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছিল কিনা। নান্দু জানায়, না স্যার, কারো ফিঙ্গারপ্রিন্ট নেই। জাতিল বলে, যদি রাত 11:30টায় রঘুবীর বিক্রমকে কল করত তাহলে তো ফোনে তার ফিঙ্গারপ্রিন্ট থাকার কথা, তাহলে নিশ্চয়ই অন্য কেউ রঘুবীরের ফোন ব্যবহার করে খুব চালাকি করে ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলেছে। এবার সেই ব্যক্তিকেই আমাদের খুঁজে বের করতে হবে। এরপর জাতিল আবারও বিয়ের ফুটেজগুলো ভালোভাবে চেক করতে থাকে। একটা ফুটেজে চুন্নিকে হারিকেন হাতে ওপরে যেতে দেখে তার কিছু একটা সন্দেহ হয়, তাই সেদিন রাতেই সে চুন্নির বাড়িতে গিয়ে এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে চুন্নি জানায় সে কিছুই জানে না। সেদিন রঘুবীরকে ফোনে কথা বলতে দেখে তার ঘরে হারিকেন রেখে সে চলে এসেছিল। তবে জাতিল বলে, তুমি মিথ্যে বলছো, সেদিন তুমি রঘুবীরের ঘরে গিয়ে তাকে খুন হতে দেখে ভয়ে নিচে নেমে এসেছিলে। তাড়াহুড়োয় নিচে নামার সময় তোমার হাতের হারিকেনটা সিঁড়িতে পড়ে ভেঙে যায়, তাই সেদিন সিঁড়িতে কাঁচের টুকরো পড়েছিল। তুমি সেদিন কাকে দেখেছিলে, আমাকে সত্যি করে বলো। এবার চুন্নি ভয়ে ভয়ে বলে, আমি কিছু বললে ওরা আমাকেও মেরে ফেলবে, ওরা আমার বাবাকেও মেরে ফেলেছিল। জাতিল অবাক হয়ে বলে, কিন্তু সবাই বলে তোমার বাবা জমিদারের স্ত্রীর সাথে ডাকাতের কবলে পড়েছিল। চুন্নি বলে, না স্যার, সেদিন বাবা কল করে বলেছিল সে গোয়ালিয়র থেকে রওনা দিয়েছে আর 2 ঘন্টার মধ্যেই বাড়ি চলে আসবে, কিন্তু বাবা আর আসেনি। পুলিশও তখন জমিদারের কথায় বাবার কেসটা তদন্ত না করে ধামাচাপা দিয়ে দেয়। আমার দাদি থানায় চক্কর কাটতে কাটতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এসব শুনে জাতিল খুবই অবাক হয়ে ভাবে, তার মানে রঘুবীরের প্রথম স্ত্রী কোনো ডাকাতিতে মারা যায়নি, তাকে নিশ্চয়ই কেউ খুন করেছে। এরপর সে থানায় এসে চুন্নির বাবার কেসের পুরনো ফাইলগুলো খুঁজে বের করে।
ফাইলে লেখা চুন্নির বাবার অ্যাক্সিডেন্টের রিপোর্ট আকবরপুর থানায় দায়ের করা হয়েছে, কিন্তু এই থানার ফাইলে লেখা আছে তারা ডাকাতের কবলে পড়ে নিখোঁজ হয়েছিল। চুন্নির বাবা বলেছিল তার বাড়ি পৌঁছতে 2 ঘন্টা সময় লাগবে, তার মানে তারা কানপুরের আশেপাশেই ছিল। এবার জাতিল এই ফাইলগুলো নিয়ে নান্দুর সাথে আলোচনা করে। তখনই থানার এসপি জাতিলকে কল করে তার বাড়িতে ডাকে। গতদিন বিক্রমকে অ্যারেস্ট করার জন্য এসপি তাকে মুন্না রাজার কাছে ক্ষমা চাইতে বলে, কারণ বিক্রম হলো মুন্না রাজার হবু মেয়ে জামাই। তবে জাতিল কথাটা ঘুরিয়ে দিয়ে বলে, আমি ওদের কাজের মেয়ে চুন্নির থেকে অনেক কথা জানতে পেরেছি। এটা শুনেই এসপি একেবারে থতমত খেয়ে যায়। জাতিল জানতে চায়, স্যার, রঘুবীরের প্রথম স্ত্রীর কেসটা কি আসলেই ডাকাতি ছিল? ডাকাতি হলে তো দুজনের লাশ পাওয়ার কথা। তবে এসপি এসব প্রশ্নের কোনো উত্তরই দেয় না। এবার জাতিল আকবরপুর থানায় যাওয়ার জন্য রওনা দেয়। সেখানে পৌঁছে সে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটা খুঁজে বের করে। এক কনস্টেবল তাকে সেই সময় গাড়িটার আশেপাশে পাওয়া কিছু জিনিসের একটা বক্স দেখায়। জাতিল খেয়াল করে সেই বক্সে গাড়িটার ভাঙা টুকরোর সাথে একটা ট্রাকেরও কিছু ভাঙা অংশ রয়েছে। ট্রাকের একটা টুকরোতে কানপুরের জাজমু নামের এক কারখানার নাম লেখা ছিল। এটা দেখে জাতিল তখনই সেই কারখানায় চলে আসে। চারপাশটা দেখে সে বুঝতে পারে এটা কোনো সাধারণ কারখানা নয়। একজন লোক গোপনে তাকে জানায়, শুনেছি এই কারখানা একজন এমএলএর। তবে সে জাহাঙ্গীর নামে একজনের নামে কারখানাটা চালায়। কারখানার পাশের এলাকায় জাহাঙ্গীরের মাংসের দোকান আছে। জাতিল তখনই পাশের এলাকায় এসে এক সরু গলির চিপায় জাহাঙ্গীরকে খুঁজে পায়। সে তখন দোকানে বসে ছাগলের মাংস কাটছিল। জাতিল এসে কোনো রকম রাগঢাক না করেই তাকে জিজ্ঞেস করে, তোমার নামে যে কারখানাটা আছে তার আসল মালিক কে? জাহাঙ্গীর কোনো উত্তর না দিলে জাতিল বলে, তোমার মালিককে বলো আগামীকালের মধ্যে বেলঘাটিয়া পুলিশ স্টেশনে আমার সাথে দেখা করতে। এবার জাহাঙ্গীর তার পেছনে একটা পোস্টার তুলে বোঝায় যে তার মালিক আসলে এমএলএ মুন্না রাজা, যেটা জাতিল আগেই সন্দেহ করেছিল। তাই সে সরাসরি মুন্না রাজার বাড়িতে চলে আসে। বাড়িতে ঢুকেই সে দেখে সেখানে এসপিও বসে আছে। জাতিল প্রথমে বিক্রমকে অ্যারেস্ট করার জন্য মুন্না রাজার কাছে ক্ষমা চায়। মুন্না রাজা জিজ্ঞেস করে সে রাধাকে কেন এখনো অ্যারেস্ট করেনি। জাতিল বলে, ওই মেয়েকে আগেই অ্যারেস্ট করতাম স্যার, কিন্তু জমিদার বাড়ির সম্মানের কথা ভেবে করিনি। মুন্না রাজা জিজ্ঞেস করে, তুমি জাজমু কারখানায় কেন গিয়েছিলে? জাতিল জানায় সে রঘুবীরের খুনের তদন্ত করতেই সেখানে গিয়েছিল। এবার মুন্না রাজা তাকে ওয়ার্নিং দিয়ে ফেরত পাঠিয়ে দেয়। থানায় ফিরতেই নান্দু তাকে বলে, স্যার, এটা তো সহজ কেস। রাধা আর তার প্রেমিক বিক্রম মিলেই খুনটা করেছে। জাতিল রেগে গিয়ে বলে, তুমি কিছুই জানো না, এই কেস এত সহজ না। তুমি কি জানো রঘুবীরের প্রথম স্ত্রী আর ড্রাইভারের মৃত্যুর পেছনে ওই মুন্না রাজাই দায়ী? ঘটনাটা দেখতে ডাকাতি মনে হলেও ওদের ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। এই কথা শুনে এবার নান্দুও খুবই অবাক হয়ে যায়। এরপর জাতিল রঘুবীরের মেয়ে করুণার সাথে কথা বলতে আবারও জমিদার বাড়িতে আসে। করুণার কথায় স্পষ্ট বোঝা যায় সে তার বাবাকে একদমই পছন্দ করত না। জাতিল তাকে জিজ্ঞেস করে, আপনি আপনার মায়ের মৃত্যুর ব্যাপারে কিছু জানেন? করুণা বলে, না, তবে তার মায়ের মৃত্যুর পর তাদের পরিবারটা একেবারে এলোমেলো হয়ে গেছে। সেই ঘটনার পর তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। বসুধা ও কারণকে হোস্টেলে পাঠিয়ে দেয়া হয়। আর প্রমীলা চাচি বিক্রম ও বসুধাকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিল, যদিও বিক্রম এর পরেও বাবার ব্যবসায় সাহায্য করত। জাতিল জানতে চায় তার কাউকে সন্দেহ হয় কিনা। করুণা কিছু বলতেই যাবে তখনই সেখানে প্রমীলা চলে এলে করুণা পড়ে যাওয়ার নাটক করে জাতিলের কানে কানে বলে, আমার প্রমীলা চাচিকেই সন্দেহ হয়, সে তার ছেলে বিক্রমের জন্য সবকিছু করতে পারে। তখনই প্রমীলা এসে করুণাকে ধমক দিয়ে ভেতরে যেতে বলে। জাতিল প্রমীলাকে কিছু জিজ্ঞেস করতে চাইলে প্রমীলা ক্ষেপে গিয়ে বলে সব প্রশ্নের উত্তর মুন্না রাজা দেবে, সে নিজে কিছুই বলতে পারবে না। এরপর জাতিল রান্নাঘরে গিয়ে চুপি চুপি চুন্নিকে বলে, তোমাকে আমায় সাহায্য করতে হবে। সেদিন রাতে জাহাঙ্গীর এসে চুন্নিদের বাড়িতে উকিঝুঁকি দিতে থাকে, যেটা দেখে চুন্নির দাদি বেশ ভয় পেয়ে যায়। এদিকে জাতিল আবার রঘুবীরের ঘর তল্লাশি করে একটা মেডিকেল রিপোর্ট খুঁজে পায়। সে চুপচাপ সেটা নিজের কাছেই রেখে দেয়। পরের দিন সকালে নান্দুর কল পেয়ে জাতিলের ঘুম ভাঙে।
তবে নান্দু যা বলে তাতে জাতিলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তাড়াতাড়ি জমিদার বাড়িতে এসে দেখে বাড়ির পেছনে চুন্নির লাশ পড়ে আছে। ফরেনসিক ডাক্তার জানায় চুন্নিকে গলা টিপে খুন করা হয়েছে। তার নখের ভেতরে খুনির চামড়ার অংশ পাওয়া গেছে। তার মানে খুন করার সময় চুন্নি বাঁচার জন্য খুনির গায়ে আঁচড় দিয়েছিল। এদিকে চুন্নির দাদি তার একমাত্র সম্বল চুন্নিকে হারিয়ে একেবারে উন্মাদ হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে জাতিলকে বলে ওরাই আমার চুন্নিকে মেরে ফেলেছে। এরপর থানায় ফেরার সময় জাতিল নান্দুকে বলে তুমি মুন্না রাজার লোক জাহাঙ্গীরকে চেনো? আমার মনে হয় জাহাঙ্গীরই চুন্নিকে খুন করেছে। তবে নান্দু খুবই বিরক্ত হয়ে বলে আপনি এখনো অযথাই তদন্ত করছেন স্যার। রাধাই এই সব কিছুর জন্য দায়ী। কিন্তু আপনি তো এটা বুঝতেই চাইছেন না, কারণ আপনি রাধার প্রতি দুর্বল হয়ে পড়েছেন। এই কথা শুনে জাতিল খুবই রেগে গিয়ে নান্দুকে ধরে চড় মারতে থাকে। এসপি তাদের ডেকে এভাবে রাস্তায় মারামারি করার জন্য দুজনকে অনেক বকাঝকা করে। এরপর জাতিলকে বলে তুমি যদি এই কেস ঠিক করে তদন্ত করতে না পারো তাহলে তোমাকে সাসপেন্ড করে দেব। এটা শুনে জাতিল খুবই হতাশ হয়ে থানা থেকে বেরিয়ে যায়। তখনই একটা কালো গাড়ি এসে জাতিলের পিছু করা শুরু করে আর তার দিকে পরপর গুলি ছুটতে থাকে। জাতিল কোনো রকমে পালিয়ে এসে একটা ভাঙা বাড়িতে লুকিয়ে নান্দুকে কল করে তাকে সাহায্য করতে বলে। তবে নান্দু তার সাথে রেগে থাকার কারণে সে বলে আমি রাধাকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট বানাচ্ছি, এরপর আমি আর আপনার সাথে নেই। এতে জাতিল বুঝতে পারে সবাই মিলে রাধাকেই খুনি প্রমাণ করার চেষ্টা করছে। তাই সে তখনই রাধাকে কল করে বাড়ি থেকে পালিয়ে যেতে বলে। রাধাও ব্যাগ গুছিয়ে পালাতেই যাবে, তখনই তাকে ধরার জন্য রবি চলে আসে। রবিকে দেখে রাধা দৌড়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয় আর একটা ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। রবি জোরে জোরে দরজায় ধাক্কা দিতে থাকে। তখনই জাতিল এসে রাধাকে পেছনের দরজা দিয়ে পালিয়ে নিয়ে যায়। ততক্ষণে নান্দুও এটা জানতে পেরে তাদের পিছু করতে শুরু করে। তাই জাতিল বাইক থেকে নেমে রাধাকে নিয়ে একটা চলন্ত ট্রেনে উঠে পড়ে। তবে তারা খেয়ালই করেনি যে তাদের পিছু পিছু জাহাঙ্গীরও সেই ট্রেনে উঠে পড়েছে। মাঝরাতে রাধার ঘুম ভেঙে গেলে সে জাতিলকে দেখতে না পেয়ে খুবই ভয় পেয়ে যায়। জাতিলকে খুঁজতে সে কেবিন থেকে বের হতেই দেখে জাহাঙ্গীর জাতিলকে ধরে প্রায় মেরেই ফেলছে। জাতিলকে বাঁচানোর জন্য রাধা ব্যাগ থেকে একটা ছুরি বের করে সেটা জাহাঙ্গীরের পিঠে ঢুকিয়ে দেয়। এরপর জাতিল তাকে ধাক্কা দিয়ে ট্রেনের বাইরে ফেলে দেয়। তারা বুঝতে পারে এই ট্রেনে থাকাটা তাদের জন্য আর নিরাপদ নয়। তাই তারা পরে স্টেশনে নেমে প্রথমে বাসে ওঠে আর পরে অটোতে করে গোয়ালিয়রের একটা বাড়িতে গিয়ে ওঠে। পরের দিন সকালে জাতিলের ঘুম ভাঙলে সে দেখে রাধা বাইরে দাঁড়িয়ে আছে। সে তার কাছে এলে রাধা জানায় এটা রঘুবীরেরই বাড়ি। সে আমাকে মাঝে মাঝে এখানে নিয়ে আসতো। রঘুবীরের ছেলে কারণ একবার এখানে এসেছিল। সে ছাড়া আর কেউই এই বাড়ির কথা জানে না। এদিকে নান্দু পোস্টমর্টেম ডাক্তারের থেকে জানতে পারে চুন্নি মৃত্যুর আগে খুনিকে খামচি দিয়েছিল। তাই তার নখে খুনির ডেড স্কিন পাওয়া যায়। সেটা পরীক্ষা করে জানা গেছে খুনি আসলে একজন পুরুষ মানুষ। এটা শুনে নান্দু বেশ অবাক হয়, কারণ সে এতদিন রাধাকেই খুনি ভেবেছিল। এই কথাটা এসপিকে জানাতে গেলে নান্দু এসপির ঘরে মুন্না রাজা আর জাহাঙ্গীরকে দেখতে পায়। নান্দু খেয়াল করে জাহাঙ্গীরের হাতে অনেক খামচির দাগ দেখা যাচ্ছে, এমনকি তার হাতে এসিডে পোড়া দাগও আছে। তার মানে মুভির শুরুতে যে ব্যক্তি রঘুবীরের প্রথম স্ত্রী আর ড্রাইভারকে মেরেছিল সে আসলে এই জাহাঙ্গীরই ছিল। নান্দু বুঝতে পারে জাতিল শুরু থেকেই ঠিকই সন্দেহ করেছে। তাই সে এসপিকে আর কিছুই না বলে চুন্নির ফাইলটা জ্যাকেটের ভেতরে লুকিয়ে ফেলে। এরপর সে চুন্নিদের বাড়িতে এসে দাদির সাথে দেখা করে। সে দাদিকে মুন্না রাজা আর জাহাঙ্গীরের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে দাদি তাদের চেনে কিনা। চুন্নির দাদি কোনো উত্তর না দিয়ে রাগী চোখে ছবিটার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে জাতিল রাধার ব্যাগ থেকে একটা লাল ওড়না খুঁজে পায়। এই ওড়নাটায় ঠিক সেই রকমই সাদা পুঁথি লাগানো আছে যেটা সে রঘুবীরের বিছানার নিচে পেয়েছিল। কিন্তু রাধা তাকে বলেছিল খুনের দিন সে রঘুবীরের ঘরেই যায়নি। তখনই রাধা ঘরে ঢুকতেই জাতিল তার গলা চেপে ধরে বলে তুই আমাকে মিথ্যে কথা কেন বলেছিস? তুই তো সেদিন ওই ঘরে গিয়েছিলি। তোকে বাঁচানোর জন্যই আমি আমার জীবন চাকরি সব শেষ করে দিয়েছি। রাধা বলে আমি মিথ্যে বলেছি ঠিকই, কিন্তু আমি খুন করিনি। সেদিন রাতে বিক্রম আমাকে নিয়ে
পালিয়ে যাওয়ার কথা বলেছিল, কিন্তু বিক্রম সময় মতো না আসায় আমি ওকে ফোন করে বলেছিলাম আমি রঘুবীরকে সবকিছু বলে দেব। এটা শুনে বিক্রম পেছনের সিঁড়ি দিয়ে আমাকে আটকাতে এলে আমি দৌড়ে রঘুবীরের ঘরে চলে যাই। বিক্রমও আমার পিছু পিছু সেই ঘরে যায় আর তখনই চুন্নিও সেখানে আসে। তখনই আমরা তিনজনই বিছানার ওপরে রঘুবীরের লাশ দেখতে পাই। এটা দেখে বিক্রম আমাকে ঘর থেকে বের করে দিয়ে চুন্নিকে কিছু একটা বলে। এরপর চুন্নি সিঁড়িতে গিয়ে ইচ্ছে করে হারিকেনটা ফেলে দিয়েছিল যাতে কেউ সিঁড়ি দিয়ে ওপরে উঠতে না পারে। এদিকে রাধা নিচে এসে বাকিদের সাথে বসে পড়ে আর বিক্রম সামনের দরজা দিয়ে ভেতরে এসে তার ফিয়ন্সেকে ড্রপ করতে বেরিয়ে যায়। সব শুনে জাতিল এবার কি করবে কিছুই বুঝতে পারছে না। তখনই নান্দু তাকে কল করে জানায় তার সন্দেহই ঠিক ছিল, চুন্নিকে জাহাঙ্গীরই খুন করেছে। জাতিল ভাবে নিশ্চয়ই বিক্রম জাহাঙ্গীরকে দিয়ে চুন্নিকে খুন করিয়েছে আর এই সব কিছু রাধা আগে থেকেই জানতো। তাই সে ঠিক করে সে রাধাকে পুলিশের হাতে তুলে দেবে। তবে মনে মনে জাতিল খুবই কষ্ট পাচ্ছে, কারণ এতদিনে সে রাধাকে ভালোবেসে ফেলেছে। এরপর সে রঘুবীরের ঘর থেকে পাওয়া মেডিকেল রিপোর্টটা নিয়ে নরেন্দ্রর কাছে গিয়ে জিজ্ঞেস করে আপনার দিদি অ্যাবর্শন কেন করিয়েছিল। নরেন্দ্র জানায় কারণের জন্মের পর থেকেই দিদি জামাইবাবুর থেকে আলাদা থাকতো, তাই তার অ্যাবর্শন করার কোনো সম্ভাবনাই নেই। জাতিল বলে কিন্তু রিপোর্টের লেখা আপনার দিদি অ্যাবর্শন করিয়েছে। নরেন্দ্র বলে এটা হতেই পারে না, তাহলে অন্তত আমি জানতাম। এবার জাতিল বাড়িটায় এসে সেখানের কেয়ারটেকারকে রঘুবীরের প্রথম স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করে। কেয়ারটেকার বলে নিখোঁজ হওয়ার আগের দিন রঘুবীরের স্ত্রী তাকে বলেছিল রঘুবীর যদি কোনো মেয়েকে নিয়ে এখানে আসে তাহলে কেয়ারটেকার যেন তাকে সেটা জানায়। পরের দিনই জমিদার একটা মেয়েকে নিয়ে এখানে এলে কেয়ারটেকার রঘুবীরের স্ত্রীকে সেটা জানিয়ে দেয় আর রঘুবীরের স্ত্রী এসে তাকে হাতে নাতে ধরে ফেলে। সেদিন রাতেই জমিদারের প্রথম স্ত্রী নিখোঁজ হয়ে যায়। জাতিল জানতে চায় রঘুবীর সেদিন কোন মেয়েকে নিয়ে এসেছিল। কেয়ারটেকার বলে আমি তো নাম জানি না, তবে সেদিনের পর মেয়েটা কিছুদিন ওপরের ঘরেই ছিল। জাতিল এবার সেই ঘরটা দেখতে চাইলে কেয়ারটেকার রুমের তালা খুলে তাকে ভেতরে নিয়ে যায়। জাতিল রুমটা ভালো করে তল্লাশি করে একটা পুরনো ক্যামেরা, কয়েকটা অ্যাডাল্ট ছবি আর একটা স্কুলের ব্যাচ খুঁজে পায়। পরের দিন সেই ব্যাচ নিয়ে স্কুলে গেলে প্রিন্সিপাল ব্যাচের নাম্বার থেকে একটা মেয়ের ডিটেলস বের করে দেয়। তবে মেয়েটার নাম দেখেই জাতিলের যেন পায়ের তলার মাটি সরে যায়। এরপর সে একটা ক্যাফেতে এসে বিয়ের ভিডিওগুলো আবারও ভালো করে দেখতে থাকে। পরের দিন জাতিল রাধাকে নান্দুর হাতে তুলে দেয়। নান্দু তাকে নিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর কয়েকজন গুন্ডা নিয়ে এসে তাদের পথ আটকায়। তবে গাড়ির পেছনের দরজা খুলতেই অতর্কিতভাবে জাতিল গাড়ি থেকে নেমে তাদের ওপর গুলি করতে থাকে। এবার দুপক্ষের মধ্যে চরম গোলাগুলি শুরু হয়ে যায়। এরই মধ্যে হঠাৎ রাধার গায়ে গুলি লাগলে জাতিল রাধাকে বাঁচানোর জন্য তাকে নিয়ে গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। এই সুযোগে জাহাঙ্গীর পালানোর চেষ্টা করলে নান্দু তার পিছু করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সে জাহাঙ্গীরকে আর খুঁজে পায় না। এদিকে জাহাঙ্গীর বাড়িতে ঢুকতেই চুন্নির দাদি তার গায়ে পেট্রোল ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। জাহাঙ্গীর আগুনে পুড়ে ছটফট করতে করতে সেখানেই মারা যায়। অন্যদিকে রাধাকে মেরে ফেলার আনন্দে মুন্না রাজা তার বাড়িতে বসে ড্রিঙ্কস করছিল। তখনই রাধা আহত অবস্থায় সেই ঘরে ঢোকে। রাধাকে ভেতরে আসতে দেয়ায় রবি করুণার সাথে খুবই রাগারাগি শুরু করে। তবে রাধা তাকে ধমক দিয়ে বলে আজ থেকে আমি এখানেই থাকবো। রবি বলে কেন, তোর যে প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিলি সে কোথায়? তখনই জাতিলও ঘরে ঢুকে বলে সেও চলে এসেছে আর অনেক কিছু জেনেও এসেছে। এবার জাতিল রবিকে জিজ্ঞেস করে আপনি তো কারণকে ড্রাগ সাপ্লাই করতেন তাই না? এটা শুনে রবি জাতিলকে মারতে এলে জাতিল তাকে জোরে একটা থাপ্পড় মারে। সে সবাইকে বলে এই রবি কারণের মতো একটা বাচ্চাকে ড্রাগের নেশা ধরিয়ে এই রকম বানিয়েছে। কারণের স্কুল থেকে এটা রঘুবীরকেও জানানো হয়েছিল। মুন্না রাজা জিজ্ঞেস করে তুমি কি বলতে চাও, এ কারণে কারণ রঘুবীরকে খুন করেছে? জাতিল বলে না, কারণ খুন করেনি, তবে রঘুবীরের মৃত্যুর পেছনে আপনারও হাত আছে। এই কথা শুনে মুন্না রাজা যেন আকাশ থেকে পড়ে। জাতিল করুণাকে বলে শুধু আপনার বাবা নয়, আপনার মা ও ড্রাইভারের মৃত্যুর পেছনেও এই মুন্না রাজাই দায়ী। করুণা খুবই অবাক হয়ে জাতিলকে অনুরোধ করে বলে আপনি সত্যিটা সবাইকে বলুন প্লিজ। জাতিল এবার বলতে শুরু করে সেদিন আপনার মা জানতে পারে আপনার বাবা কোনো এক মেয়েকে তার গোয়ালিয়রের বাংলোতে নিয়ে এসেছে।
তাই সেই রাতে সে তাড়াহুড়ো করে কানপুর থেকে গোয়ালিয়র যায়। সে শুধু এটাই জানতে চেয়েছিল যে আপনার বাবার নতুন প্রেমিকা আসলে কে। তবে সেখানে গিয়ে সে যা জানতে পারে তাতে সে একেবারে চমকে যায়। কারণ আপনার বাবার বিছানায় ছিল আপনারই চাচাতো বোন বসুধা। এবার জাতিলের কথায় এক এক করে সব রহস্যের জট খুলতে শুরু করে। আসলে সেদিন বসুধা ও রঘুবীরকে একসাথে দেখে ফেলায় রঘুবীরের স্ত্রীকে নিজের জীবন হারাতে হয়েছে। মুন্না রাজাই জাহাঙ্গীরকে দিয়ে রঘুবীরের প্রথম স্ত্রী ও ড্রাইভারকে খুন করিয়েছিল। এদিকে রঘুবীরকে খুন করেছে বসুধা নিজেই। রঘুবীরের জন্য তার অ্যাবর্ষণ পর্যন্ত করাতে হয়েছিল। তাই এই কথাটা জানাজানি হওয়ায় তাকে স্কুল থেকেও বের করে দেয়া হয়। এদিকে বসুধার জীবন নষ্ট করে রঘুবীর আবার রাধাকে বিয়ে করছে, এটা বসুধা কিছুতেই মানতে পারছিল না। বিয়ের দিন রাতে বসুধা এটা নিয়ে রঘুবীরের সাথে কথা বলতে গেলে রঘুবীর তাকে বেশ্যা বলে অপমান করে। এতে বসুধার রেগে গিয়ে কাঁচ ভেঙে বন্দুক বের করে রঘুবীরকে গুলি করে খুন করে। এরপর সে রাধাকে ফাঁসানোর জন্য বন্দুকের ফিঙ্গারপ্রিন্ট মুছে তার রক্তমাখা ওড়নাটা রাধার ব্যাগে রেখে দেয়। বিয়ের ভিডিওতে স্পষ্ট দেখা গেছে রাত 10টার দিকে বসুধা বিয়ের আসর থেকে উঠে যায়, আর তখনই রঘুবীরকে খুন করা হয়েছিল। কিছুক্ষণ পর সে ওড়না বদলে আবারও বিয়ের আসরে ফিরে আসে। এবার পুরো ঘটনা শুনে বাড়ির সবাই একেবারে চমকে যায়। বিক্রম মুন্না রাজাকে বলে, তার মানে আপনি শুরু থেকেই সব জানতেন? আপনার মতো জঘন্য মানুষের মেয়েকে আমি কিছুতেই বিয়ে করব না। তবে এটা শুনে লোভী প্রমীলা বিক্রমকে ধমক দিয়ে বলে, তুই এসব কি বলছিস? মুন্না রাজা বিক্রমকে বলে, তোমার কি মনে হয় আমি একাই সবকিছু জানতাম? সেদিন রঘুবীরের স্ত্রী যে গোয়ালিয়র গিয়েছিল সেটা তো রঘুবীর নিজেও জানত না। সেদিন আমাকে সেই কথাটা তোমার মা প্রমীলা দেবী জানিয়েছিল। এখানেই ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেদিন রাতে রঘুবীরকে বসুধার সাথে দেখে রঘুবীরের স্ত্রী চুপচাপ প্রমীলাকে কল করে সব কথা জানায়। নিজের মেয়ের এমন কাণ্ড শুনে প্রমীলা একেবারেই ভেঙে পড়ে। তবে ব্যাপারটা জানাজানি হলে বিক্রমের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ভেবে প্রমীলা নিজেই সবকিছু মুন্না রাজাকে জানায়। এরপর মুন্না রাজার সাথে পরিকল্পনা করে সে রঘুবীরের স্ত্রীকে কানপুরে ফিরে আসতে বলে। তারই পরিকল্পনা অনুযায়ী সেদিন রঘুবীরের স্ত্রী ও ড্রাইভারকে খুন করা হয়েছিল। বিক্রমের ভবিষ্যতের জন্য প্রমীলা নিজের মেয়ের কথাও কোনোদিনও ভাবেনি। সব শুনে বিক্রমের মনে তার মায়ের জন্য এক প্রকারের ঘৃণা চলে আসে। এই সবকিছুর মাঝে নিষ্পাপ করুণা একেবারেই ট্রমাটাইজড হয়ে যায়। নিজের পরিবারের এমন ঘৃণ্য সত্য জেনে সে চিৎকার করে কাঁদতে থাকে। প্রমীলাও নিজের ভুল বুঝতে পেরে তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় আর গলায় একটা বন্দুক ধরে রাখে। তখনই তার দরজায় কেউ নক করলে সে ভাবে হয়তো তার ছেলে বিক্রম এসেছে। কিন্তু তখনই বসুধা তাকে মা বলে ডেকে ওঠে। প্রমীলা বুঝতে পারে নিজের ছেলে বিক্রমের জন্য সে এতদিন যত অন্যায় করেছে, কিন্তু আজ সেই ছেলেই তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু যেই মেয়ের কথা সে একবারও ভাবেনি, সেই মেয়েই তাকে ক্ষমা করে দিয়ে মা বলে ডাকছে। তাই প্রমীলা কষ্ট আর অনুশোচনায় নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। পরের দিন প্রমীলার সৎকার শেষ হলে জাতিল বসুধাকে অ্যারেস্ট করতে আসে। বসুধাকে গাড়িতে বসিয়ে সে তার পুরনো স্কুল ব্যাজটা তার হাতে দেয়, যেটা দেখে বসুধা অসহায়ের মতো কাঁদতে থাকে। আর এটা দেখিয়েই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটা আর আমার এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সব সময়ই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তাই এই ভিডিও নিয়ে আপনাদের মতামত ভালো বা খারাপ যাই হোক না কেন সেটাই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।